নমস্কার, বেসিক্স অফ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে কতগুলো প্রশ্নের উত্তর দেবো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো পোস্ট অফিসের সমস্ত স্কিম সম্পর্কিত, সেই সমস্ত স্কিমের গাইডলাইন্স, সেই সমস্ত স্কিমের রুলস, এছাড়াও এটিএম কার্ড থাকলে তার কি চার্জেস লাগে, যেগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে যাতে আপনারা আপনাদের সমস্ত জিজ্ঞাসার অবশ্যম্ভাবী উত্তর পেতে পারেন, সেই চেষ্টাটাই করব। আরেকটা কথা বলে রাখি, যেটা আমারও মনে হয় যে এই যে আমরা সাধারণ মানুষেরা যখন আমাদের এই কষ্টার্জিত টাকা দিয়ে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করি, তখনও আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, একসাথে নাড়াচাড়া করে। বিনিয়োগটা হয়তো সেই সময় ইন্টারেস্ট রেট, মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেখে করে ফেলি, কিন্তু কিছু বেসিক প্রশ্ন থেকেই যায়। এই যে যেমন অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যান তাহলে কি হবে, এই যে যেমন আমার কাছে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে এটিএম কার্ড দরকার, এবার এটিএম কার্ডের চার্জেস কত, আমি যখন নেট ব্যাংকিং কি আমি অ্যাভেল করতে পারবো, এই সমস্ত কিছু বেসিক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যায়। সেই উত্তরগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই কিছু বেসিক কোয়েশ্চেনে। তাহলে চলুন শুরু করা যাক কোনো রকম দেরি না করে। তো তার আগে একটি অ্যাপের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ। এই অ্যাপটিতে আপনি আপনার মাতৃভাষা বাংলায় শেয়ার বাজার ও ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্ত খবর ও শিক্ষামূলক কোর্স সম্বন্ধে পড়তে পারবেন, জানতে পারবেন, যেটার মাধ্যমে আপনি একজন সফল ইনভেস্টার হবেন। এবং এখানে অন্যান্য পোর্টালের মতন অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখে আপনার সময় নষ্ট বা মুড খারাপ কোনোটাই হবে না। আর মাত্র 299 টাকার বিনিময়ে গোটা বছর শেয়ার বাজারের খবর এবং শিক্ষামূলক কোর্স সম্বন্ধে পড়তে পারবেন। এবং আপনারা আমার যে ভিডিওটি দেখছেন তার রিটেন ভার্সনও এই অ্যাপে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ইনস্টল করুন। আমি নিজেও এই অ্যাপের ব্যবহারকারী। এই অ্যাপের কিন্তু একটি সাইটও আছে, সেটি হলো busyinvest.com। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অবশ্যই অ্যাপটি ইনস্টল করুন, অবশ্যই সাইটটি ভিজিট করুন। আমি নিজেও কিন্তু এটির ব্যবহারকারী, আশা করি আপনাদের অত্যন্ত উপকার পাবেন আপনারা। চলুন শুরু করা যাক। আমাদের ফার্স্টে যে প্রশ্নটা মাথায় ঘোরে সেটা হচ্ছে, আমি একটা সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে সেই সেভিংস স্কিম অ্যাকাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্স কত থাকা দরকার। দেখুন, আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা স্মল সেভিংস অ্যাকাউন্টের জন্য কিন্তু মিনিমাম ব্যালেন্স আলাদা হয়, ঠিক আছে। যেমন ধরুন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্স 500 টাকা। আবার যদি আরডি অ্যাকাউন্ট বলেন তাহলে আপনাকে মিনিমাম 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যদি এমআইএস বলেন 1000 টাকা, টিডি বলেন 1000 টাকা, পিপিএফ বলুন 500 টাকা, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট 250 টাকা, এসসিএসএস 1000 টাকা, এনএসসি 1000 টাকা, কিষাণ বিকাশ পত্র 1000 টাকা, এগুলো থাকে। আবার কিছু ম্যাক্সিমাম অ্যামাউন্টও কিন্তু ধরা থাকে, যেমন পিপিএফ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 1.5 লক্ষ টাকা। আবার আপনি যদি এসসিএসএস এ অ্যাকাউন্ট খোলেন, ম্যাক্সিমাম আপনি 30 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারেন। আবার আপনি যদি এমআইএস খোলেন, এমআইএস এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 9 লক্ষ টাকা অ্যাকাউন্ট ইনভেস্ট করতে পারবেন। আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে আপনি কিন্তু সর্বোচ্চ 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এইগুলো হচ্ছে মিনিমাম ইনভেস্ট এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কিছু রুলস। এটাও অনেকের মনে প্রশ্ন থাকে, তাই আপনাদেরকে জানালাম। এবার হচ্ছে যেটা আমি বললাম, সেটা হচ্ছে পোস্ট অফিসেও কিন্তু এটিএম কার্ড ইউজ করা যায়। সেক্ষেত্রে কত আপনার চার্জেস লাগে, মনে করুন ডেলি এটিএম ক্যাশ উইথড্রল লিমিট সেটা হচ্ছে 25,000 টাকা। পার ট্রানজাকশনে ক্যাশ উইথড্রল লিমিট 10,000 টাকা। দেখুন, আপনি যদি এটিএম এ আপনার পোস্ট অফিসের এটিএম কার্ড, আপনি পোস্ট অফিসের এটিএম এ গিয়ে টাকা তুললেন, কোনো ট্রানজাকশন চার্জ লাগবে না। এবার অন্যান্য ব্যাংকে পার মান্থ ফ্রি ট্রানজাকশন কতগুলো পাচ্ছেন না, মেট্রো সিটিতে 3টে পাচ্ছেন, বোথ ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ট্রানজাকশন। নন মেট্রো সিটিতে 5টা ফ্রি ট্রানজাকশন পাচ্ছেন, বোথ ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল। এবার ফ্রি ট্রানজাকশনের পর চার্জেস কি লাগছে অন্যান্য ব্যাংকের এটিএম এ না, 20 টাকা প্লাস জিএসটি পার ট্রানজাকশনে লাগবে। এটা হচ্ছে এটিএম কার্ডের চার্জেস এবং উইথড্রল লিমিট। এরপর যেটা প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে ম্যাচিউরিটির আগে অ্যাকাউন্ট ক্লোজ
মানে করতে চান আপনি, এবং সেটা আপনি অ্যাকাউন্ট ওপেন করার কতদিন পরে করতে পারবেন। দেখুন নর্মাল তো প্রত্যেকটা স্কিমেরই একটা করে ম্যাচিউরিটি পিরিয়ড রয়েছে, সেটা ছাড়াও আপনি যদি প্রিম্যাচিওরলি ক্লোজ করতে চান অ্যাকাউন্ট, সেটা কি আপনি করতে পারবেন? হ্যাঁ করতে পারবেন। যেমন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন, ক্যান বি ক্লোজড অ্যাট এনি টাইম। আরডি অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্যান বি ক্লোজড আফটার 3 years, অনলি এসবি রেট অফ ইন্টারেস্ট ইজ পারমিসেবল, 3 বছর পরে আপনি বন্ধ করে দিতে পারেন। টিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি 6 মাস পরে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রি ক্লোজার একটা ফিস লাগবে প্রেসক্রাইবড রেটে, যেটা পোস্ট অফিস আপনাকে বলবে, সেই পেনাল্টিটা আপনাকে দিতে হবে। আপনি যদি এমআইএস এর কথা ভাবেন, আপনি এমআইএস অ্যাকাউন্ট খোলার 1 বছর পর বন্ধ করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও প্রি ক্লোজার ফিস লাগবে। আপনি পিপিএফ এর ক্ষেত্রে সিভিয়ার ইলনেস, মনে করুন হায়ার এডুকেশন, এনআরআই স্ট্যাটাস, এই সমস্ত কারণ যদি দেখাতে পারেন, পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু 5 বছর পরে ক্লোজ করা যাবে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, মনে করুন 18 বছর বয়স হয়ে গেছে আপনার মেয়ের এবং সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আপনি অ্যাকাউন্ট প্রিম্যাচিওর ক্লোজ করতে পারেন। এসসিএসএস যে কোনো সময় করতে পারেন, কিন্তু প্রি ক্লোজার ফিস লাগবে। এনএসসি হচ্ছে প্রি ম্যাচিওর এনক্যাশমেন্ট, কিন্তু পারমিটেড নয়, কিন্তু মনে করুন ডেথ হয়ে গেল বা বাজেয়াপ্ত হয়ে গেল, সেক্ষেত্রে কিছু করার নেই। কেভিভি হচ্ছে আপনি 2 বছর 6 মাস পরে প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারেন। দেখুন ডেথ কেস হলে কিন্তু ব্যাপারটা আলাদা, আমি যেগুলো বললাম সবটাই কিন্তু এই ডেথ কেস ছাড়া আপনি যদি প্রি ম্যাচিওর ক্লোজ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে। এবার দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে চার্জেস ফর এটিএম ট্রানজাকশনস অন এটিএম আউটলেটস অফ ইন্ডিয়া পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার ব্যাংকস। যেমন ধরুন ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ, মনে করুন আপনি ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে 300 টাকা প্লাস জিএসটি আপনাকে পোস্ট অফিসকে দিতে হবে। এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়েছে 1 অক্টোবর 2021 সাল থেকে। মনে করুন আপনি ডুপ্লিকেট পিন, আপনার পিন হারিয়ে গেছে বা আপনি আপনার পিন রিজেনারেট করতে চাইছেন ব্রাঞ্চ দ্বারা, তাহলে আপনাকে কিন্তু 50 টাকা প্লাস জিএসটি দিতে হবে। মনে করুন আপনার কোনো টেকনিক্যাল ডিক্লাইন হয়েছে, মানে অ্যাকাউন্টে ল্যাক অফ ব্যালেন্স, তাহলে সেক্ষেত্রে এটিএম এর ট্রানজাকশনে কিন্তু এক্সট্রা চার্জ 20 টাকা প্লাস জিএসটি লাগবে। এবার মনে করুন আপনি এটিএম থেকে টাকা উইথড্রল করবেন, এবার যদি আপনি এটিএম এ মানে অন্যান্য এটিএম এ গিয়ে, অন্যান্য এটিএম এর হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন অ্যাট আদার এটিএমস বিয়ন্ড 3 ফ্রি ট্রানজাকশন, প্রথম 3টে ট্রানজাকশন ফ্রি একটা মাসে, তারপরে যদি হয় মেট্রো সিটিতে, আর 5টা হচ্ছে নন মেট্রো সিটিতে ফ্রি ট্রানজাকশন পাবেন, এবং তারপরে কিন্তু 20 টাকা প্লাস জিএসটি লাগবে। এক্ষেত্রে আপনাদেরকে একটা ব্যাপার অবগত করাই, 2 রকমের ট্রানজাকশন করা যায় এটিএম থেকে, একটা ফিনান্সিয়াল ট্রানজাকশন, একটা নন ফিনান্সিয়াল ট্রানজাকশন। ফিনান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে আপনি আপনার এটিএম কার্ড ইউজ করে সমস্ত ডিটেলস পুট করে আপনি টাকা তুললেন, মানি উইথড্রল করলেন, মানি পেমেন্ট করলেন, আপনি টাকা জমা দিলেন, পুরোটাই হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন। আর নন ফিনান্সিয়াল ট্রানজাকশন মানে হচ্ছে আপনি আপনার ব্যালেন্স জানতে গেলেন, আপনার ব্যালেন্স স্ট্যাটাস চেক করলেন, আপনি 4 ডিজিটের এটিএম পিন চেঞ্জ করলেন, আপনি আপনার মিনি স্টেটমেন্ট ইনকোয়ারিং অ্যাবাউট মিনি স্টেটমেন্ট ইনকোয়ার করলেন, সেগুলো কিন্তু নন ফিনান্সিয়াল ট্রানজাকশনে পড়ে। তাহলে ফিনান্সিয়াল ট্রানজাকশন অন্যান্য এটিএম এর যদি হয় 3টে ফ্রি ট্রানজাকশন হচ্ছে মেট্রো সিটিতে, তারপরে 5টা হচ্ছে নন মেট্রো সিটিতে, তারপরে 20 টাকা প্লাস জিএসটি লাগবে। আর ফিনান্সিয়াল ট্রানজাকশন অ্যাট ওন এটিএম 5টা ফ্রি ট্রানজাকশন, তারপরে যদি পেরিয়ে যায় তাহলে 10 টাকা প্লাস জিএসটি লাগবে। এবার মনে করুন অন্যান্য এটিএম এর নন ফিনান্সিয়াল ট্রানজাকশন, প্রথমে 3টে ফ্রি, নন মেট্রো সিটিতে হচ্ছে 5টা ফ্রি, তারপরে কিন্তু 8 টাকা আর প্লাস জিএসটি লাগবে। আর নন ফিনান্সিয়াল ট্রানজাকশন নিজের এটিএম এ মনে করুন প্রথম 5টা ফ্রি ট্রানজাকশন পাচ্ছেন পার মান্থ, তারপরে কিন্তু 5 টাকা প্লাস জিএসটি লাগবে। ঠিক আছে, এবার দেখুন অ্যানুয়াল মেনটেনেন্স চার্জও আছে কিন্তু ডেবিট কার্ড বা এটিএম এ, সেটা হচ্ছে 125 টাকা প্লাস জিএসটি। এটা শুরু হয়েছিল 1 অক্টোবর 2021 থেকে, প্রথমে ইনিশিয়ালি ছিল 1 অক্টোবর 2021 থেকে 30 সেপ্টেম্বর 2022-এর মধ্যে আর কি এই 125 টাকা কাটা হবে, মানে 125 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে 30 সেপ্টেম্বর কাটা হবে। তাই জন্য মনে রাখবেন যে এটিএম ডেবিট কার্ড অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ এএমসি কিন্তু 30 তারিখ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয়, 30 সেপ্টেম্বর। এরপরে
SMS অ্যালার্ট চার্জ কত ডেবিট কার্ড হোল্ডারদের, সেটা হচ্ছে 12 টাকা, সেটাও কিন্তু ইনক্লুসিভ অফ জিএসটি। এটাও কিন্তু ওই 30শে সেপ্টেম্বর নাগাদ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এইগুলো হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেন। এরপরে যে কোয়েশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে, মনে করুন আপনার অ্যাকাউন্ট ডিজিজড হয়ে গেছে, মনে করুন সার্টিফিকেট হোল্ডার মারা গেছেন, তাহলে কিভাবে পেমেন্ট ক্লেম করবেন। দেখুন সাধারণত 3টে মোডে সেটেলড হবে। একটা হচ্ছে নমিনেশন, এক হচ্ছে কি আপনি আপনার অ্যাকাউন্টে নমিনি করা আছে, কোনো অসুবিধা নেই, আপনি গেলেন ডেথ সার্টিফিকেট কেওয়াইসি ডকুমেন্টস নিয়ে এবং নমিনেশন ক্লেম ফর্ম সাবমিট করলেন, ক্লেম পেয়ে গেলেন, পেমেন্টও পেয়ে গেলেন, কোনো অসুবিধা নেই। এবার মনে করুন আপনার নমিনেশন করা নেই, তাহলে আপনি কি করলেন না, লিগাল এভিডেন্স জমা দিতে হবে, মানে উইল আপনার বাড়ির উইল দেখাতে হবে যে আপনি হচ্ছেন লিগাল হিয়ারার, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, সাকসেশন সার্টিফিকেট দেখাতে হবে। মানে কি কি দেখাতে হচ্ছে, ক্লেম ফর্ম, লিগাল এভিডেন্স, ডেথ সার্টিফিকেট, কেওয়াইসি ডকুমেন্ট, এগুলো জমা দিলে ক্লেম স্বীকার্য হবে। এবার আরেকটি হচ্ছে উইদাউট নমিনেশন আপ টু 5 লাখ। তাহলে উইদাউট নমিনেশন আপ টু 5 লাখ, মনে করুন কোনো অ্যাকাউন্ট হোল্ডার তিনি যেদিন মারা গেছেন তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার বেশি ছিল, অথচ নমিনি করা নেই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাকসেশন সার্টিফিকেট মানে সমস্ত লিগাল এভিডেন্স দেখাতে হচ্ছে। এবার মনে করুন নমিনেশনও করা নেই, কিন্তু যেদিন অ্যাকাউন্ট হোল্ডার মারা গেছে সেদিন 5 লক্ষ টাকার নিচ অব্দি ছিল, মানে 5 লক্ষ টাকা ছিল না, আপ টু 5 লক্ষ টাকার ঊর্ধ্বে ওঠেনি টাকাটা, অ্যাকাউন্ট ব্যালেন্সটা। সেক্ষেত্রেও ওই ক্লেম ফর্ম দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে, অ্যানেক্সচার 1 মানে লেটার অফ ইন্ডেমনিটি দেখাতে হবে, অ্যানেক্সচার 2 এফিডেভিট দেখাতে হবে, অ্যানেক্সচার 3 লেটার অফ ডিসক্লেমার অফ এফিডেভিট দেখাতে হবে, যিনি ক্লেম করবেন তার কেওয়াইসি ডকুমেন্ট, সাক্ষ্যদাতা, উইটনেস, সিওরিটিস সমস্ত কিছু জমা দিতে হবে উইদাউট নমিনেশন থাকলে। ওই জন্য বারবার আমি এর আগে যতগুলো সেপারেট ভিডিও বানিয়েছি প্রত্যেকটা পোস্ট অফিস সেভিংস স্কিম নিয়ে, সেখানে আমি বারবার বলেছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টে নমিনি করে রাখুন, তাতে কিন্তু আপনারই সুবিধা। আচ্ছা একটা কথা বলে রাখি, পুরনো সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। আশা করি এদের প্রত্যেকটা ডিটেল ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, যেটা আমি এইমাত্র বললাম যে যদি অ্যাকাউন্টে নমিনেশন না থাকে এবং যে ডেটে ডিপোজিটার মারা গেছিলেন সেই দিন ডিপোজিট ভ্যালু যদি 5 লক্ষ টাকার ওপরে থাকে, তাহলে ক্লেম সেটেলটি হবে শুধুমাত্র সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে। আর 5 লক্ষ টাকার মধ্যে থাকলে, নমিনেশন না থাকলে ক্লেম সেটেলড হবে ডিপোজিটের মারা যাওয়ার 6 মাসের মধ্যে, আশা করি সেটেলড হয়ে যাবে। টাকা আপনারা ঠিকই পাবেন, কিন্তু অনেকটা কি করতে হবে না, অনেকটা লিগাল এভিডেন্স আপনাকে জমা দিতে হবে। নেক্সট যে প্রশ্নটা থাকে যে পোস্ট অফিস অ্যাকাউন্ট বা সার্টিফিকেট কি ট্রান্সফার করা যায়? অবশ্যই ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে ডিপোজিটারকে SB10B বা NC32 বলে একটা ফর্ম জমা দিতে হয় এবং সেই ফর্মে অ্যাপ্লাই করতে হয়, ফর্মটি ফিল আপ করতে হয় এবং এই ফর্মটির সাথে পাসবই, কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। কোথায় জমা দেবেন না, যেখানে আপনি ট্রান্সফার করছেন সেই অফিসেও দিতে পারেন, বা যেখান থেকে ট্রান্সফার আপনার অ্যাকাউন্টটা হচ্ছে সেখানেও গিয়ে আপনি জমা দিতে পারেন। যদিও এই ট্রান্সফার প্রসেসটা কিন্তু রেসপেক্টিভ হেড পোস্ট অফিস দ্বারাই সম্পন্ন হবে, কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আপনি ট্রান্সফার করতে পারবেন। আরেকটা যেটা প্রশ্ন থাকে যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি রিকোয়ারমেন্টস লাগে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম AOF লাগে, কেওয়াইসি ডকুমেন্ট লাগে, ডিপোজিট স্লিপ SB103 লাগে, আর ডিজায়ার্ড যে পোস্ট অফিসে জমা দিতে যান সেগুলো জমা দেবেন, হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে সাইলেন্ট অ্যাকাউন্ট কিভাবে রিভাইভ করবেন। দেখুন আপনি মনে করুন আপনার অ্যাকাউন্টটা ফেলে রেখেছেন, পরপর 3টে ফিনান্সিয়াল ইয়ারে কোনো ডিপোজিট, কোনো উইথড্রয়াল কিচ্ছু হলো না, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা সাইলেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এবং রিভাইভালের জন্য কাস্টমারকে অ্যাপ্লিকেশন ফর্ম, কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। রেসপেক্টিভ হেড অফিস কিন্তু অ্যাকাউন্টস রিভাইভ করবে। নেক্সট যে প্রশ্নটা থাকে যে আমি তো আরডি অ্যাকাউন্ট খুলেছি, এবার লেট পেমেন্ট ফিস কত? দেখুন আপনার আরডি অ্যাকাউন্ট যদি মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওপেন করা হয়, তাহলে মান্থলি ডিপোজিটটা অবশ্যই আপনাকে 15 তারিখের মধ্যে করতে হবে। আর যদি অ্যাকাউন্টটা 16 তারিখ বা তারপরে খোলা হয়, তাহলে মাসের শেষ দিনের মধ্যে আপনাকে মান্থলি ডিপোজিটটা পে করতে হবে। এবার মনে করুন কোনো মাসে আপনি মান্থলি ইনস্টলমেন্টটা ক্রেডিট করতে পারলেন না সঠিক সময়ের মধ্যে, তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ডিফল্টেড অ্যাকাউন্ট হবে। সেক্ষেত্রে আপনি যখনই ডিফল্টেড মান্থগুলোর পর টাকা
জমা দিতে যাবেন, তাহলে তার আগে আপনাকে বলা হবে আপনি যতগুলো মাস টাকা দিতে পারেননি ততগুলো মাসের টাকা ইমিডিয়েটলি জমা দিন। এছাড়াও প্রত্যেক মাসের ডিফল্ট চার্জ আপনাকে পে করতে হবে। দেখুন, রিভাইভাল ফি ফর INR 100 ডিনমিনেশন মানে 100 টাকায় হচ্ছে 1 টাকা, এরকম এবার আপনার যত টাকা থাকবে তত টাকা কিন্তু আপনাকে ডিফল্ট চার্জ জমা করতে হবে। ম্যাক্সিমাম 4টে ডিফল্ট অ্যালাউড, তারপর কিন্তু অ্যাকাউন্ট ডিসকন্টিনিউ হয়ে যাবে। তাই জন্য আপনার যদি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে RD অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার হয় করে নেবেন, আবার যদি 16 তারিখ থেকে লাস্ট দিন অবধি মানে মাসের শেষ দিনের মধ্যে গিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসবেন, নয়তো কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে, পেনাল্টি চার্জ করা হবে। নেক্সট যেটা অনেকের প্রশ্ন থাকে যে আমি কি ডুপ্লিকেট সার্টিফিকেট পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনার যদি সার্টিফিকেট হারিয়ে যায়, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা মনে করুন বিকৃত হয়ে গেল, খুব বাজে হয়ে গেল ব্যাপারটা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, NC-29 যেটা ডুপ্লিকেট সার্টিফিকেটের প্রেসক্রাইবড ফর্ম সাবমিট করতে হবে। সাথে সাথে ওই অ্যাপ্লিকেন্টকে ওই পার্টিকুলার সার্টিফিকেটের স্টেটমেন্ট, ইন্ডেমনিটি, বন্ড ইন প্রেসক্রাইবড ফর্ম উইথ 1 or more সিওরিটিস, মানে ইন্ডেমনিটি বন্ডে সাইন করতে হবে মানে ক্ষতিপূরণ, তার সাথে সিওরিটিস জমা দিতে হবে, ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, তবে আপনি ডুপ্লিকেট সার্টিফিকেট পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি বিকৃত সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো ইন্ডেমনিটি বন্ডের দরকার নেই, আর রেসপেক্টিভ হেড অফিস থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু হবে পাসবুক ফর্মে। ঠিক আছে, এবার প্রশ্ন থাকে আমি তো ডুপ্লিকেট সার্টিফিকেট পেলাম, ডুপ্লিকেট পাসবুক পাবো? হ্যাঁ, পাবেন। আপনাকে কি করতে হবে, প্রেসক্রাইবড ফর্ম আছে অথবা আপনাকে একটা নিজের হাতে একটা ম্যানুস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। প্রেসক্রাইবড ডুপ্লিকেট পাসবুক পেতে গেলে একটা ফি মতন ওরা চায়, সেটা জমা দিতে হবে। আর নিউ ডুপ্লিকেট পাসবুক ইস্যু করবে আপনার রেসপেক্টিভ হেড পোস্ট অফিস। এবার প্রশ্ন হচ্ছে চেকবুক ইস্যু করতে কি নর্মস লাগে? দেখুন, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের রেসপেক্টে চেকবুক ইস্যু হয়, সেক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। সেটা যদি মেনটেন করতে পারেন কোনো অসুবিধা নেই, চেকবুক আপনি পেয়ে যাবেন। এবার সার্ভিস চার্জ, এই আউটস্টেশন চেকের জন্য সার্ভিস চার্জটা কি হয় না, সেটা হচ্ছে আউটস্টেশন চেক হচ্ছে কি সেই চেক যেটা একটা প্লেসে ইস্যুড হবে কিন্তু ক্যাশড হবে অন্য জায়গায়। ঠিক আছে, এবার চেক রিয়ালাইজেশন চার্জেস ফর আউটস্টেশন চেক, সেটা হচ্ছে ফার্স্ট 1000 অর পার্টের জন্য 30 টাকা, তারপরে হচ্ছে প্রত্যেকটা ইচ অ্যাডিশনাল 1000 এর পরে যখন অ্যাডিশনাল 1000 বা পার্টের জন্য 3 টাকা করে লাগবে। আর যদি আপনার চেক বাউন্সিং হয় তাহলে 50 টাকা লাগবে সার্ভিস চার্জ। এবার হচ্ছে নেক্সট যে এইটাও একটা প্রশ্ন থাকে যে এমআই, মনে করুন আমার দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার একটা হচ্ছে SB অ্যাকাউন্ট পোস্ট অফিসে, এবার মনে করুন MIS থেকে আমি SB অ্যাকাউন্টে ইন্টারেস্টটা পাই, এবার আমার আরেকটা RD অ্যাকাউন্ট আছে, ওখানে কি ইন্টারেস্টটা অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে? না, এরম প্রভিশন হবে না। এটা তখনই সম্ভব হবে যখন আপনি পোস্ট অফিসকে আপনার সেভিং অ্যাকাউন্টের এগেনস্টে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন, যে আপনি বলবেন যে এই মাসের এই দিনের শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টটা আর কি আপনার RDর জন্য বরাদ্দ আছে সেই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে কেটে যাবে, তখনই কিন্তু এটা হবে। কিন্তু এরকম ডাইরেক্ট অটোমেটিক্যালি কিন্তু MIS এর ইন্টারেস্ট RD অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে এবং পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন থাকে, সেটা আপনাকে ফলো করতে হবে, মানে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এবার যেটা প্রশ্ন থাকে যে আমার মাইনর অ্যাকাউন্ট আছে, মাইনর অ্যাকাউন্টে গিয়ে কি আমি নেট ব্যাংকিং বা ATM কার্ড পাবো? দেখুন, 2 রকম টাইপের সেভিংস অ্যাকাউন্টে আপনি কিন্তু ATM কার্ড বা নেট ব্যাংকিং পাবেন না। একটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট বা লুনাটিক অ্যাকাউন্ট, মানে আনসাউন্ড মাইন্ডেড পারসন যারা আছেন তাদের বিহাফে যে গার্জেনরা অ্যাকাউন্ট ওন করবে। আরেকটা হচ্ছে জয়েন্ট এ অ্যাকাউন্ট। জয়েন্ট এ অ্যাকাউন্ট যাদের আছে তাদের আর কি এই নেট ব্যাংকিং বা ATM কার্ড ইস্যু হয় না। এই জয়েন্ট এ আর জয়েন্ট বি কিন্তু আমি অনেকবার বলেছি। জয়েন্ট এ মানে হচ্ছে আপনাকে ইকুয়াল শেয়ার পেয়েবল টু ইকুয়াল শেয়ার টু ইন কেস অফ ম্যাচুরিটি। ম্যাচুরিটির সময় যদি 3 জনের নাম থাকে 3 জনকেই উপস্থিত থাকতে হবে, তারপরে গিয়ে তারা ম্যাচিওর অ্যামাউন্টটা
পাবেন। জয়েন্ট বি মানে হচ্ছে 3 জনের মধ্যে মনে করুন 2 জন মারা গেলেন বা 2 জনের মধ্যে একজন ফিজিক্যালি আনফিট একজন আছেন, তাহলে তিনি গিয়ে ম্যাচুরিটির সময় টাকা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তাই জন্য অনেকে জয়েন্ট বিটা প্রেফার করে। আর জয়েন্ট এ অ্যাকাউন্টে কিন্তু এটিএম কার্ড, নেট ব্যাংকিং ইস্যু হবে না। নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ফেসিলিটিস পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে, অবশ্যই আছে। ইন্ট্রা অপারেবল নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট কাস্টমারের জন্য, কিন্তু সেক্ষেত্রে পোস্ট অফিসকে অবশ্যই সিবিএস হতে হবে। কিভাবে অ্যাক্টিভেট করবেন ইন্ট্রা অপারেবল নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং? সেটা হচ্ছে রেসপেক্টিভ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট কাস্টমারদের রিকোয়েস্ট ফর্ম ডিউলি সাবমিট করতে হবে যদি তারা নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা পেতে চান। সমস্ত প্রসিডিওর ফার্দার এগোলে কাস্টমার তার মোবাইলে 48 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেশন কোড পাবে এবং তারপরই তার নেট ব্যাংকিং অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, কি কি ফিচার্স পাওয়া যাবে নেট ব্যাংকিংয়ে? দেখুন, আপনি আপনার লিঙ্কড অ্যাকাউন্টের সমস্ত ট্রানজাকশন দেখতে পাবেন, সমস্ত স্টেটমেন্ট দেখতে পাবেন, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যা যা ট্রান্সফার হয়েছে ফান্ড সেগুলো দেখতে পাবেন, আরডি, এসএসএ, পিপিএফ সমস্ত দেখতে পাবেন। আপনি টিডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং মনে করুন আপনি হয়তো চেক পেমেন্ট স্টপ করতে চাইছেন, সেটাও করতে পারবেন। আচ্ছা, এখানে আমি কিছু ইন্টারেস্ট রেট দেখিয়ে দিয়েছি যেগুলো নতুন আর কি কার্যকর হয়েছে, যেটা 1 এপ্রিল 2023 থেকে, যেটা 30 জুন অবধি থাকবে। দেখুন, আগের ইন্টারেস্ট রেটও এখানে আমি দেখিয়ে দিয়েছি। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে এখন 4%, 1 বছরের টাইম ডিপোজিট করলে 6.8%, 2 বছরের টাইম ডিপোজিট করলে 6.9%, 3 বছরের করলে 7%, 5 বছরের করলে 7.5%, 5 বছরের রেকারিং ডিপোজিট করলে হচ্ছে 6.2%, সিনিয়র এসসিএসএস এ এখন 8.2%, এমআইএস এর 7.4%, ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে 7.7%, পাবলিক পিপিএফ এ কিন্তু 7.1%ই ছিল, এখনো সেটাই আছে। কিষাণ বিকাশ পত্রে 7.5%, যেটা 115 মাস পর গিয়ে ম্যাচিওর করবে, আর সুকন্যা সমৃদ্ধিতে 8%। তো আশা করি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। এটাই হলো আজকে আমাদের পরিবেশনা। এই ভিডিওর মাধ্যমে এটাও আমরা করে দিয়েছি যে এতদিন অবধি যে সমস্ত বিভিন্ন স্কিম নিয়ে সেপারেট ভিডিও আমরা বানিয়েছি তার সাম আপও করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারেন। সাবস্ক্রিপশন বাটন প্রেস করতে ভুলবেন না, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো ভিডিওগুলো যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। আপনাদের যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে বিনিয়োগ করুন। নমস্কার।